নমস্কার বন্ধুরা। এর আগে আমি জাতীয় রাজনীতিতে জীবনে এক অ- জাতীয় রাজনীতির জীবনে এক অশুভ শক্তির মেলবন্ধন নিয়ে কথা বলেছিলাম। তাতে পাঞ্জাব, মহারাষ্ট্র ও 2017-র আগের ইউপি সরকারের সব সরকার মাফিয়ার দ্বারা পরিচালিত এবং এরা নিজেদের মধ্যে বেশ ভালো যোগাযোগ রেখে চলেছে। একজন আরেকজনকে কিভাবে সাহায্য করে। উল্টোভাবে দেখুন, এদের সবার কমন শত্রু বিজেপি এবং মোদি, অর্থাৎ এই অপরাধী চরিত্রের মদতদাতা, বা বলবো নিজেরাই অপরাধী চরিত্রের। প্রমাণ শরদ পাওয়ারের দলের মন্ত্রী, তুষ্টিকৃত সম্প্রদায়ের নবাব মালিক বলে রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী জেলেই আত্মহত্যা করবে যখন দেখবে দেওয়ালির সময় জামিন পেল না, জেলে থাকতে হলো। অর্থাৎ হিন্দু উৎসব বাড়িতে পালন করতে পারবে না। বন্ধুরা, কল্পনা করুন কতদূর পর্যন্ত যেতে পারে তুষ্টিকৃত লোকেদের সাহস এ দেশে। এবার আসি আমাদের রাজ্যের উত্তর দিকে। সময়টা 2007-08 হবে। শিলিগুড়িতে সরকারি কাজে গিয়েছিলাম। একদিন দুপুরের পরে আর কোনো কাজ না থাকায় ভাবলাম একটু ডুয়ার্সটা দেখে নেওয়া যাক। গেলাম মূর্তি নদী দেখতে। নদীটা মোটামুটি চড়া, তবে জল মাঝখান দিয়ে সামান্য জায়গা দিয়ে বইছে। চাইলে বোধহয় না পা ভিজিয়েও পাথরে পা রেখে রেখে পার হওয়া যায়। চারপাশে গভীর জঙ্গল, আরেকটু দূরে পাহাড় দেখা যায়। কিছু অল্প বয়সী ছেলে ব্রিজের ওপর দিয়ে ঠিক নিচে, যেখানে সামান্য জায়গায় বেশ গভীর, বোধহয় 7-8 ফিট হবে জল, আর 6 ইঞ্চি 8 ইঞ্চি মাছ সাঁতার কেটে বেড়াচ্ছে। স্ফটিকের মতো স্বচ্ছ জল, যার সূর্যের আলোয় নদীর তল পর্যন্ত দেখা যায়। সেখানে তারা লাফ দিচ্ছে ব্রিজ থেকে, আবার ঘুরে ঘুরে এসে সেই একইভাবে লাফ দিচ্ছে। ছেলেদের মধ্যে কিছু দেখে মনে হলো নেপালি হবে, আর কিছু ছেলে বেশ অল্প বয়সী, প্যান্ট ভিজে যাবে বলে কিনারে সমস্ত কিছু ছেড়ে রেখে তারপরে তারা ওই লাফঝাপ করছিল। তাই দেখে বোঝা যাচ্ছিল যে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের। এটা নিয়ে আর আমি কিছু বাড়তি বলতে চাই না, আপনারা বুঝে নেবেন আমি কেন এর কথাটা বললাম। আমি একটু অবাক হয়ে ভাবলাম, এই জঙ্গলে পাহাড় অঞ্চলে এরা কোথা থেকে এলো। পরে মনে হলো হয়তো বাংলাদেশ বর্ডার পার হয়ে এসে থাকবে। বন্ধুরা, এর সঙ্গে যুক্ত করছি এক নেতার কথা। নাম শারজিল ইমাম। চিকেন নেক কেটে দেব। চিকেন নেক ভুটানের পাশ দিয়ে সরু গলি উত্তরের দিক থেকে নেমে এসেছে পশ্চিমবাংলার বর্ডারের দিকে। মাঝখানে পশ্চিমবঙ্গের একফালি রাস্তা বা ভূখণ্ড আসামের দিকে, আর নিচে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না যে দেশের ডিএনএ তে নেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। তার উপর দিক থেকে চীন, নিচে শত্রু ভাবাপন্ন বাংলাদেশিরা, আর মাঝখানে ওই সরু ভারতীয় একফালি রাস্তায় যদি শারজিল ইমামদের ভাই বন্ধু সন্তানরা থাকে, তাহলে আমাদের দেশের ওই অংশ অর্থাৎ উত্তর পূর্ব কি খুব নিরাপদ? সেই জন্যই বলেছিল চিকেন নেক কেটে দেব। এখন অবশ্য সে জেলে। এরপর দেখুন কুচবিহারের শীতলকুচিতে এবারের নির্বাচনের দিনের ছবিটা। যারা বিশাল সংখ্যায় অর্ধসৈনিক বলকে ঘেরাও করে তাদের রাইফেল ছিনতাই করার চেষ্টা করে। অর্ধসৈনিক বলকে কি এই ট্রেনিং দেওয়া হয় যে রাইফেল ছিনতাই করে সেই অটোমেটিক রাইফেল দিয়ে তাদেরই নিশানা বানানো হবে? এর আগে আমাদের রাজ্যের নেত্রীর আদেশে বা উস্কানি তো ছিলই, অর্ধসৈনিক বলকে ঘেরাও করবে, বাড়ির যা কিছু হাতের কাছে আছে ঘরোয়া অস্ত্র
তাই দিয়ে আক্রমণ করো, এবং তখন বাকিরা ভোট মানে ছাপ্পা ভোট দিয়ে এসো। আর যদি প্রতিক্রিয়ায় আত্মরক্ষার্থে বা হাতিয়ার রক্ষা করতে বা যা করতে তারা বাধ্য, তাহলে ফলস্বরূপ কিছু হতাহত হবে, ব্যাস সহানুভূতি পেয়ে যাবে নেত্রী। দুই দিকেই লাভ। ছাপ্পা ভোটে যদি জিতে যায় তাহলেও লাভ, যদিও জনতা চাইছে না। আর যদি তা না হয় তাহলে ওই রিয়াকশানে, প্রতিক্রিয়ায় ওরা মরবে। তো সহানুভূতি এখন যা দেখা যাচ্ছে আর কি। যেমন 1993-এর 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে তার নির্দেশে ওইভাবে পুলিশের আদেশ অমান্য করতে গিয়ে 13 জন পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিল, আর নেত্রীর মুখ্যমন্ত্রী হওয়ার দিকে এগিয়ে দিতে সাহায্য করলো। এই সঙ্গে আরও দুটো ঘটনা বলি। পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য আসামে এই সংখ্যালঘু ধার্মিক এবং রাজনৈতিক নেতা বলেছিল তারা যত ইচ্ছা তত সন্তানের জন্ম দিতে পারে, আল্লাহর ইচ্ছে তাই। তাই আমার মনে হয়েছে শীতলকুচিতে যে অর্ধসৈনিক বলকে ঘেরাও আক্রমণ করলে এরা উস্কানি তো পেল আমাদের রাজ্যের নেত্রীর কাছে, কিন্তু সাহস পেল কোথা থেকে? সেই ভয়ানক বিপজ্জনক মাত্রায় সন্তান সংখ্যা, যেন যা ইচ্ছা তাই করতে পারো, আর মরলে মরবে, জনসংখ্যার প্লাবন তো থাকবেই। আমি আসামে কিছু বছর ছিলাম, দেখেছি ওদের মানে হিন্দুদের প্রায় বাঙালিদের মতোই একটা সন্তান হয়, কিন্তু বাংলাদেশ থেকে আসা জনস্রোত, না ভুল বললাম, জনস্রোত না, প্লাবন, যা ওই দেশের সীমারেখায় আটকাতে পারেনি, এদেশে উপচে পড়েছে, সাহস পাচ্ছে অর্ধসৈনিক বলের হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে। আর একটা জরুরি ব্যাপার বলি, যা ওই ঘটনা ঘটার পরে কিছু সাদা দাড়িয়ার জালি টুপিওয়ালাকে যখন কথা বলতে শুনি, তারা কিন্তু তাদের সেই পূর্ববঙ্গের কথার টানকে লুকোতে পারেনি। পরিষ্কার বোঝা যায় ওইখানে হিন্দুদের এদেশে তাড়িয়ে তার পেছন পেছন এরাও এদেশে চলে এসছে। এই বিধানসভা নির্বাচনে 2021-এ চলাকালীন উত্তর দিনাজপুরের একটা ঘটনা এর পাশাপাশি ঘটল। বিহার থেকে আসা 7 জনের একটা পুলিশ দলের বর্ডারের এলাকায় গিয়েছিল। এই পুলিশ দলের ওপর ওই এলাকার তুষ্টিকৃত সম্প্রদায়ের আক্রমণে এক পুলিশ সাব ইন্সপেক্টরের মৃত্যু হয়, এবং অত্যন্ত দুর্ভাগ্যের কথা, দুঃখজনক ব্যাপার যে তার মা, এই খবর শুনে তার মারও মৃত্যু হলো বিহারে। এর আগে কলকাতার ডিসি বিনোদ মেহতার হত্যা দেখেছি মেটিয়াবুরুজে ওই তুষ্টিকৃত সম্প্রদায়ের হাতে 1984 সালে এই দোলের আশেপাশে। আর 2012-13 সালে পুলিশ সাব ইন্সপেক্টর তাপস রায়ের খুন দেখেছি সেই একই তুষ্টিকৃতদের হাতে ওই মেটিয়াবুরুজ এলাকায়। কুচবিহারেও তাই হতে পারত যদি না ওরা অর্ধসৈনিক বল হতো। বর্ডারের আতঙ্কবাদীদের সঙ্গে দুই হাত করতে অভ্যস্ত না হতো। এর সাথে এক সংবাদ জুড়ে দিই, চাকরিরতকালে আমার গাড়ির ড্রাইভার ছিলেন এক গোর্খা দার্জিলিংয়ের বাসিন্দা। ও আমায় বলেছিলেন যে পাহাড়ে নেপালিদের সঙ্গে বাঙালিদের কখনো কখনো সংঘর্ষ হয়ে যায়, ছোটোখাটো দাঙ্গা হয়ে যায়। তখন নাকি পাহাড়ের মুসলমানেরা বলতো মুসলমানেরা তো নেপালি মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, ওরা সবসময় গোর্খাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে, অর্থাৎ বাঙালিদের বিরুদ্ধে পশ্চিমবাংলায় লড়াই করবে। এবার আমি চলে যাই 1985-তে। তখন শ্রীনগরে কোনো হিংসার পরিস্থিতি সেরকমভাবে হয়তো তৈরি হয়েছিল, কিছু একটা হয়েছিল। তো ওখানে স্লোগান ছিল, মুসলমান শিখ ভাই ভাই বিচ মে হিন্দু কাহা সে আই, অর্থাৎ ভারতে হিন্দুদের কোনো স্থান নেই,
বা কাশ্মীর, না কাশ্মীরে না দার্জিলিংয়ে। এ ব্যাপারে আমাদের সেকুলার বন্ধুরা কি বলেন, যারা কাশ্মীরে হিন্দু পণ্ডিত জনসংখ্যার সময় চুপ থাকেন? আর কুচবিহারে অর্ধসৈনিক বলের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে আত্মরক্ষার্থে গুলি চালানোর মুহূর্তে শোভাযাত্রা বার করেন। আসলে এই সেকুলার হিন্দুরা উচ্চবর্ণের ব্রাহ্মণ, কায়স্থ বা বৈদ্য বা অধুনালুপ্ত ভীষণ অভিজাত ব্রাহ্মরা নিজেদের সমাজে খুব সুরক্ষিত আছে, সুরক্ষিত পাড়ায় থাকে হিন্দুদের মাঝখানে। আর স্টকহোম সিনড্রোমে ভোগা এই শ্রেণী, ওই তুষ্টিকৃত শ্রেণীকে ভয় তাদের তৈলমর্দন করে, লিপ সার্ভিস দেয়। তাদের লাভটা কিন্তু ক্ষণস্থায়ী। 1947-এর পার্টিশনের বছর। এর আগে লাহোরে হিন্দুরা ভেবেছিল পার্টিশন কখনো হবে না, ফল পৃথিবী জানে। শ্রীনগরে হিন্দু পণ্ডিতরা 1989-এর মাঝামাঝি 1989-এর মাঝামাঝি কল্পনা করেনি 1990-এর জানুয়ারিতে আসাতে আস্তে আস্তে ওরা সমূলে উচ্ছেদ হয়ে যাবে ওইখান থেকে। কিন্তু দেখুন কি হলো। আর কলকাতার ভদ্রলোকরা তারা ভীষণ সেকুলার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, আফিমের নেশায় বুঁদ হয়ে আছে। আরও একটা কালো দিন দেখার অপেক্ষায়। এবার টুকরো টুকরো ঘটনাগুলিকে বলি। আমাদের রাজ্যের নেত্রী বললেন অর্ধসৈনিক বল বুথের ভেতরে থাকবে না, কারণ স্থানীয় বাঙালি ভোটদাতা ওদের ভাষা বুঝবে না। আবার উনিই বলছেন ওই অর্ধসৈনিক বল ওদের বলবে বিজেপিতে ভোট দিতে। দুটো কথা কি করে মেল খাচ্ছে? মানে হয় ওরা বাংলা জানে, বলে, অথবা বলে না। দুটো তো একসঙ্গে হতে পারে না। এ তো পরিষ্কার পরস্পর বিরোধী। আমাদের রাজ্যের নেত্রী কুচবিহারের শীতলকুচিতে মুখে যাদের বাঙাল ভাষা, পোশাকে তুষ্টিকৃত সম্প্রদায়ের, তাদের বলছে অর্ধসৈনিক বলকে ঘেরাও করতে, অর্থাৎ বিদেশিরা একদল ভোট দেবে আর সশস্ত্র বলকে আরেক দল ঘেরাও করে রাখবে। এই রাজ্যের জনতার ভোটে না, বিদেশির ভোটে এদেশে সরকার হবে। সাবাস। হ্যাঁ, পরিবর্তে নেত্রী ডেরেক ওব্রায়ানকে আরেকটা ঘটনার দিকে নিয়ে যাই। পরিবর্তে ডেরেক ওব্রায়ানকে কৃষক আন্দোলনে মদত দিতে উনি পাঠালেন। এর পরিবর্তে টিকিট আসলো নন্দীগ্রামে নেত্রীর সমর্থনে, আসলো ওনাকে ভোট দেওয়ার আবেদন নিয়ে। আর ওই কিষাণকে মদত দিতে কয়েকশো কোটি টাকা নিয়ে সুইডেনের গ্রেটা, সে নাকি আবার পরিবেশবিদ। আর যেই কৃষকদের সমর্থনে গ্রেটা বলছে, সেই কৃষকরা পাঞ্জাব হরিয়ানার ফসল কাটার পরে অবশেষ পড়ে থাকা পিরালি জ্বালিয়ে পাঞ্জাব হরিয়ানা দিল্লিকে গ্যাস চেম্বার বানিয়ে রেখেছে। বন্ধুরা, বোঝা যাচ্ছে কি ধরনের লোক কি উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে চাইছে বিদেশি মদত নিয়ে। অর্থাৎ গ্রেটা একজন পরিবেশবিদ, আর সে কার্ড হয়ে বলছে যে একেবারে দিল্লি আর তার আশপাশের এলাকাকে ওই ধোঁয়ায় গ্যাস চেম্বার বানিয়ে রেখেছে। সাবাস। আর এরগুলো শুধু টাকার নিয়ে এসব কথাগুলো বলছে। আর টাকা দিচ্ছে কারা? যারা এই মোদিকে উৎখাত করতে চায়। আর তার সঙ্গে আমাদের নেত্রীও আছেন। ওই আমেরিকার কিছু স্বার্থী, কানাডা, সুইডেনের কিছু অশুভ শক্তি, চীন, পাকিস্তান তো আছেই, বাংলাদেশের কিছু অশুভ শক্তি, আর আমাদের রাজ্যের নেত্রী। বাইরে থেকে আসা মানে গুজরাট, ইউপি, বিহার থেকে আসা নেতাদের পছন্দ করে না। কিন্তু এটা ভুলে যায়
এক বাঙালি সুচেতা মজুমদার, পরে কৃপালিনী, ইউপির মুখ্যমন্ত্রী হয়েছেন। গুজরাতের নরেন্দ্র মোদী ইউপির বেনারস থেকে লোকসভায় দাঁড়িয়ে জিতে প্রধানমন্ত্রী হন। নেত্রীর নিজের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রাজ্যের বাইরে আসাম, ত্রিপুরা, অরুণাচলে নির্বাচনে লড়েছে। সে সময় বক্তৃতা দিতে গিয়ে ওখানে নেত্রী বাইরেরই ছিলেন। নেত্রীর দলের তুষ্টিকৃত সম্প্রদায়ের নেতার উক্তি, 4টে পাকিস্তান করবে তাদের বিশাল, যাকে বলা হয় যাদের বলা হয় সংখ্যালঘু, তারা। বিজেপির নেতাদের বাইরের বলার ব্যাপারে বলি, আমার মনে হয় বিজেপি অর্থাৎ তার আগের অবতার ভারতীয় জনসংঘের মনন চিন্তন কিন্তু এই কলকাতায়, এই ভবানীপুরেই হয়েছিল। কারণ জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ এই কলকাতার ভবানীপুরে ছিলেন। অফিসিয়ালি কোথায় জন্ম হয় দলের জানি না, কিন্তু তার মনন চিন্তন আর তার উপযুক্ত পরিবেশ ওই এই ভবানীপুরেই হয়েছিল বা কলকাতায় ছিল। ওই ব্যক্তি শুধু পার্টিশনের বা সেই সময়ের অবস্থার ব্যাপারে যা দেখেছিলেন তার ভিত্তিতেই তার মাথায় এসেছিল এই ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠার চিন্তা। বন্ধুরা, আপনারা একমত তো? আরেকটা কথা আমার মাথায় আসছে, আমাদের নেত্রী বলেন অর্ধসৈনিক বলকে ঘেরাও করতে, বাড়ির তৈরি বা ব্যবহার করা হাতিয়ার নিয়ে আক্রমণ করতে। কি ভয়ানক কথা! নেত্রীরও সুরক্ষায় তো সুরক্ষা বল থাকে। তাদেরকে যদি কেউ বা কিছু লোক নেত্রীর কথা থেকে বুদ্ধি নিয়ে বা অনুপ্রাণিত হয়ে ওই একই কাজ করে, কারণ লালু আলমের মতো শয়তানের অভাব নেই দেশে। এই যে 1990-এর 16ই আগস্ট কলকাতায় হাজরাতে করেছিল, ওই ভয়ঙ্কর জীবগুলিকে বুদ্ধি দেওয়া, উস্কানি দেওয়া, রাস্তা দেখানো ভয়ানক। অতএব সাবধান। তখন এরকম হলে নেত্রী হয়তো নিজের ওই ভয়ঙ্কর উক্তি না বলে দিলীপ ঘোষ বা রাহুল সিনহার কথা সমর্থন করবেন। আর হ্যাঁ, ওই উপযুক্ত পরিবেশ বলতে আমি শ্যামাপ্রসাদ মুখার্জি যে কলকাতায় মনন চিন্তন করেছেন, শ্যামাপ্রসাদ একটা ব্যক্তি, তার সেটা খুব ইম্পর্টেন্ট। তার মনন চিন্তন আরেকটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের সেই সময়ের অবস্থা, পরিবেশ, সেটাও ইম্পর্টেন্ট ছিল। আর সেটা আরও বেশি এখন আজকের দিনে পক্ষে সাময়িক, মানে আজকের দিনের উপযুক্ত। কাজেই শ্যামাপ্রসাদ শুধু একটা ব্যক্তি নন, তিনি একটা বিচার। সেই বিচার আরও বেশি আজকের দিনে সত্যি বলে প্রমাণিত। ধন্যবাদ বন্ধুরা।